আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে ক্লাস বা যে শ্রেণী থেকে আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণী থেকে। এবং নবম শ্রেণীর যে বিষয়টি আজকে আমি আলোচনা করব মূলত তৃতীয় অধ্যায়, অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো করেছি সেখানে আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের অনেকগুলো জিনিসই তোমাদেরকে জানিয়েছি বা অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, বেশ কতকগুলো বিপ্লব আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব। এর আগের ভিডিওটাতে আমি ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এবং তার সংক্ষিপ্ত একটু গুরুত্ব বা ফলাফল আলোচনা করেছি। তো এই ভিডিওটাতে আমি মূলত ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করব। তার আগে একটু বলে দিই, একটু ব্যাকগ্রাউন্ডটা না বলে দিলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। দশম চার্লসের রাজত্বকালে অর্থাৎ 1830 খ্রিস্টাব্দে 3 দিনের একটা রক্তপাতহীন বিপ্লব হয়েছিল, যেটা জুলাই বিপ্লব নামে পরিচিত। এবং এই বিপ্লবের মাধ্যমে দশম চার্লসের পতন ঘটে, আর অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ তার সিংহাসন প্রাপ্তি ঘটে। অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ সিংহাসনে বসার পর তিনি যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, ফ্রান্সের ইতিহাসে তার জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে এই জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে আঘাত আসে এবং 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে, লুই ফিলিপেরও পতন ঘটে, ফলে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1848 খ্রিস্টাব্দের এই ফেব্রুয়ারি বিপ্লব যে পরিবর্তনগুলো নিয়ে এসেছিল, সেই পরিবর্তনগুলো কিভাবে এসেছিল তা আমরা আজকে আলোচনা করব। ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বলে দিলাম যে কোন পরিস্থিতিতে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। এইবারে ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন প্রভাবগুলো আমরা আলোচনা করব। দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবটাকে আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে ফ্রান্সের অভ্যন্তরের প্রভাব, আর একটা হচ্ছে ফ্রান্সের বাইরে অর্থাৎ ইউরোপের ইতিহাসে এর প্রভাব। তো প্রথমে আমরা ফ্রান্সের অভ্যন্তরে আলোচনা করব, তারপরে ফ্রান্সের বাইরে অর্থাৎ ইউরোপে। আবার ইউরোপের ক্ষেত্রে যে যে দেশগুলোতে এর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়েছিল তার মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, ইটালি, ডেনমার্ক, হাঙ্গেরি, এই 5টি দেশে এর কী প্রভাব পড়েছিল বা এই 5টি দেশে ফেব্রুয়ারি বিপ্লব কী ফলাফল বয়ে এনেছিল তা আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব, এটাই আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি, ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লব কী প্রভাব বয়ে এনেছিল। আমরা ইতিপূর্বে বলেছি যে লুই ফিলিপের যে জুলাই রাজতন্ত্র 1848 খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের পতন ঘটেছিল। ফরাসি জনগণ জুলাই রাজতন্ত্রের পতন ঘটিয়ে নতুন ক্ষমতা বা ফ্রান্সে নতুন ধরনের শাসন ব্যবস্থা নিয়ে এসেছিল। আর 1848 খ্রিস্টাব্দের এই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিগণিত হয়েছিল। তো ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লব যে ফলাফলগুলো নিয়ে এসেছিল বা যে প্রভাবগুলো বয়ে এনেছিল সেগুলো আমরা 1, 2, 3 করে আলোচনা করছি। এখানে আছে, দেখো, প্রথম বলা হয়েছে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের ফলে আমরা বলেছিলাম জুলাই বিপ্লবের ফলে যে অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ সিংহাসনে বসেছিলেন, তিনি নাগরিক রাজা হিসেবে পরিগণিত হয়েছিলেন। আর ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে সেই অর্লিয়েন্স বংশের পতন ঘটে, অর্থাৎ লুই ফিলিপের সিংহাসনচ্যুতি ঘটে, লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন, তারও পতন ঘটে, জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং পরিবর্তে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলশ্রুতি হিসাবে ফ্রান্সে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, যে প্রজাতন্ত্র দ্বিতীয় প্রজাতন্ত্র নামে পরিগণিত হয়। আর নতুন প্রজাতান্ত্রিক সরকার বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপ ঘোষণা করে। 2 নম্বর পয়েন্ট এখানে বলা আছে ফ্রান্সের অভ্যন্তরে আইনসভা গঠন, অর্থাৎ বিপ্লবের পর ফ্রান্সের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, কারণ ইতিপূর্বে যে বিপ্লব হয়েছিল জুলাই বিপ্লব, সেখানে সার্বজনীন ভোটাধিকার ছিল না বলেই জনগণ আন্দোলন করেছিল, বিপ্লব করেছিল। তারপরে লুই ফিলিপ সিংহাসনে বসেছিলেন, কিন্তু লুই ফিলিপের শেষের দিকটাও কিন্তু জনগণের সেই অধিকারগুলো ক্রমান্বয়ে হারিয়ে যেতে বসেছিল। ফলশ্রুতি হিসাবে ফেব্রুয়ারি বিপ্লব, আর ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের সার্বজনীন ভোটাধিকার স্থায়িত্ব লাভ করেছিল। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভা গঠিত হয়, আর এই আইনসভা লুই নেপোলিয়নকে রাষ্ট্রপতি হিসাবে
নিযুক্ত করে, যা ফ্রান্সের ইতিহাসে একটা গৌরবজনক অধ্যায় বা ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব হিসাবে পরিলক্ষিত হয়। তৃতীয় ক্ষেত্রে এখানে যে ভোটাধিকার সম্প্রসারণের কথা বলা হচ্ছে, অর্থাৎ ইতিপূর্বে আমি একটু আগেই বলেছিলাম যে জুলাই বিপ্লবের ফলশ্রুতি হিসাবে যে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জুলাই রাজতন্ত্রও কিন্তু ভোটাধিকারকে সম্প্রসারিত করেনি, জনগণের ভোটাধিকারকে সংকুচিত করেছিল। ফলশ্রুতি হিসাবে 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের ফলশ্রুতি হিসাবে ফ্রান্সের ইতিহাসে ভোটাধিকার সম্প্রসারিত হয়েছিল, অর্থাৎ সাধারণ নিম্নবিত্ত বুর্জোয়ারাও ভোটদানের এবং রাজনৈতিক ক্ষমতা লাভের সুযোগ লাভ করেছিল, যা ইতিপূর্বে তাদের ছিল না। পরবর্তী প্রভাব হিসেবে আমরা শ্রম কমিশন গঠনের কথা বলবো, অর্থাৎ এখানে শ্রমিক কল্যাণ কর ঘটনা কাজ কিছু হয়েছিল। নতুন প্রজাতান্ত্রিক সরকার শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠন করেছিল এবং এই শ্রম কমিশনের কাজ হয়েছিল শ্রমিকদের কাজের সময়সীমা বেঁধে দেওয়া, তাদের মজুরি নির্ধারিত করা, সঠিক সময় সঠিক মজুরি যাতে তারা পায়, শ্রমিকরা যাতে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে, নিজেদের দাবি দেওয়াকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, সর্বোপরি তাদের যে নৈতিক বা ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারটা যাতে তারা লাভ করে, এর জন্য শ্রম কমিশন গঠিত হয়েছিল। এটা হচ্ছিল ফেব্রুয়ারি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ফল বা প্রভাব। আর সবশেষ এখানে ফ্রান্সের অভ্যন্তরে সবশেষ প্রভাব যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে জাতীয় কর্মশালা গঠন, অর্থাৎ প্রজাতান্ত্রিক সরকার সকলের জন্য কাজের অধিকারের স্বীকৃতি দান করেছিল। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বলতে পারি যে পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছিল, পূর্ববর্তী সরকার যে কাজগুলো করেছিল তার চাইতে পরিবর্তন এসেছিল, কারণ সেইগুলোতে এই ইতিবাচক দিকগুলো ছিল না বলেই মানুষ বিপ্লবের পথে পা বাড়িয়েছিল। আর সেই বিপ্লবের ফলশ্রুতি হিসেবে যে গভর্নমেন্ট বা যে সরকার ক্ষমতায় এসেছিল, সে প্রথমে চেয়েছিল জনগণের দাবিগুলিকে সুপ্রতিষ্ঠিত করতে, আর সেই দাবিগুলোকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রজাতান্ত্রিক সরকার সকলের জন্য কাজের অধিকারের স্বীকৃতি দিয়েছিল। আর সকলের জন্য কাজের অধিকারের স্বীকৃতি হিসাবে জাতীয় কর্মশালা স্থাপন করে সেখানে বেকারদের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল, বেকারদের জন্য কিছু কাজের দায়িত্ব আরোপিত হয়েছিল বা বেকারদের জন্য বেশ কিছুটা কাজ করেছিল এই প্রজাতন্ত্র। অর্থাৎ এই প্রজাতন্ত্র ফ্রান্সের ইতিহাসে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল, যে পরিবর্তনটা সমস্ত শ্রেণীর মানুষের আভ্যন্তরীণ বৈষয়িক সমস্ত দিক থেকে বা আর্থিক সামাজিক রাজনৈতিক সমস্ত দিক থেকে তাদের একটা উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল। নেক্সট, এবারে আমরা দ্বিতীয় যে পরিবর্তনটা বা দ্বিতীয় যে প্রভাবটার কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপের বিভিন্ন দেশে কী প্রভাব বিস্তার করেছিল সেগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারি বিপ্লব কী প্রভাব বিস্তার করেছিল এটা আমরা আলোচনা করব। আসলে আমরা বলেছিলাম যে বা ইতিপূর্বে তোমরা জেনেছো যে মেটারনিক 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুযায়ী যে কার্যক্রম পরিচালনা করেছিল এবং এছাড়াও ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি অনুযায়ী ফ্রান্সকে পঙ্গু করে দেওয়ার যে নীতি গ্রহণ করেছিল তা ধীরে 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 ক্রমান্বয়ে অবাস্তবতায় পরিণত হয়েছিল বা ভঙ্গুর হিসাবে পরিগণিত হয়েছিল এবং 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলশ্রুতি হিসেবে ভিয়েনা সম্মেলনের যিনি মধ্যমণি অর্থাৎ প্রিন্স মেটারনিক, সেই মেটারনিকের পতন ঘটেছিল। তো অস্ট্রিয়ার প্রতিভু হিসাবে মেটারনিকের পতন ঘটার ফলশ্রুতি হিসাবে অস্ট্রিয়ায় এই বিপ্লব কী প্রভাব বিস্তার করেছিল। প্রথমত অস্ট্রীয় সাম্রাজ্যের অধীনে হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা লুই কোসুথের নেতৃত্বে সেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের দাবিতে একটি আন্দোলন শুরু হয়েছিল। শেষ পর্যন্ত হাঙ্গেরি স্বায়ত্ত শাসন লাভ করেছিল। এটা লুই কোসুথের আন্দোলন বলে আমরা বলতে পারি যে অস্ট্রিয়ার ইতিহাসে এই বড় পরিবর্তন একটা এসেছিল। অর্থাৎ মেটারনিক তার নিজের সাম্রাজ্য অস্ট্রিয়ার বিদ্রোহটাকে কিন্তু দমন করতে পারেনি বা অস্ট্রিয়াকে বিদ্রোহের হাত থেকে বাঁচাতে পারেনি বা পরিবর্তনের হাত থেকে বাঁচাতে পারেনি, সেখানে তার পুরাতন তন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। অস্ট্রিয়ার অন্তর্গত বোহেমিয়া, সেখানে চেক জাতি ছিল, চেকোস্লোভাকিয়ার মানুষ ছিল, সংখ্যাগুরু তারা জার্মানদের সমান নাগরিক অধিকার ও প্রতিনিধি সভায় সমান প্রতিনিধিত্ব চেয়েছিল, চেক ভাষার মর্যাদা চেয়েছিল এবং তার জন্য তারা আন্দোলন করতে শুরু করেছিল। অর্থাৎ এগুলো সব ফেব্রুয়ারি বিপ্লবের আঘাত বা ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ এভাবেই কিন্তু অস্ট্রিয়ার মধ্যে প্রভাব বিস্তার করেছিল। অস্ট্রিয়ার ভিয়েনা যেটা মূল কেন্দ্র, সেখানে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ
তারা আন্দোলন করতে শুরু করেছিল। মেটার্নিকের দমন নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন তীব্র আকার ধারণ হয়েছিল এবং নিরুপায় হয়ে মেটার্নিক পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং ইংল্যান্ডে পালিয়ে গেছিলেন। এইভাবেই মেটার্নিক তন্ত্রের পতন ঘটেছিল। যে ভিয়েনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্মেলন ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই ভিয়েনারই পতন ঘটেছিল এই বিপ্লবের ফলশ্রুতি হিসেবে। এছাড়া আরও একটা কথা আমরা বলবো, অস্ট্রিয়ার ক্ষেত্রে মেটার্নিক তন্ত্রের পতনের ফলশ্রুতি হিসাবে প্রথম ফার্দিনান্দ বিপ্লবীদের দাবি অনুসারে দেশে এক নতুন সংবিধান চালু করেছিল। সেই নতুন সংবিধান হচ্ছে উদারনৈতিক সংবিধান। এছাড়াও জনগণের জন্য একটা জাতীয় সভা গঠনের তিনি প্রতিশ্রুতি দান করেছেন। সুতরাং অস্ট্রিয়ার ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখছি যে বৃহত্তর পরিবর্তন ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে অস্ট্রিয়ায় এসেছিল, সেই বিপ্লবের জোয়ারকে বা সেই বিপ্লবের ঢেউকে প্রতিহত করার ক্ষমতা মেটার্নিকের ছিল না। তিনি বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে চলে যেতে বাধ্য হয়েছিলেন এবং তারপরে অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চলে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে নানান ধরনের পরিবর্তন, নানান ধরনের বিপ্লব পরিলক্ষিত হয়েছিল। এরপরে আমরা দ্বিতীয় যে রাজ্যটার বা যে দেশটার কথা আমরা বলবো, ইউরোপের ইতিহাসে দ্বিতীয় যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে জার্মানি। অবশ্যই জার্মানির ইতিহাসেও কিন্তু একটা বড় পরিবর্তন লক্ষ্য করা গেছিল, কারণ এই পরিবর্তনটা জার্মানির ইতিহাসে এসেছিল কারণ অস্ট্রিয়া প্রতিভু হিসেবে প্রিন্স মেটার্নিক ফরাসি বিপ্লবের আগে এবং নেপোলিয়ন বোনাপার্টের পতনের পরে যে স্থিতাবস্থা নীতি, সেই স্থিতাবস্থা নীতিকে তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন এবং ভিয়েনা সম্মেলনে সেভাবেই তিনি তার ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তাই জার্মানির উপরে তার আধিপত্যকে তিনি সুদৃঢ় করেছেন। কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মানির যে প্রাসিয়া, স্যাক্সনি, হ্যানোভার, ব্যাভেরিয়া, ব্যাডেন, ব্রানসুইক অর্থাৎ জার্মানির অন্তর্গত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে উদারনৈতিক আন্দোলন ক্রমান্বয়ে শুরু হয়েছিল। এই রাজারা বাধ্য হয়েছিল উদারনৈতিক শাসনতন্ত্রকে মেনে নিতে। জার্মান জাতীয়তাবাদের ফ্র্যাঙ্কফুর্ট শহরে সমবেত হয়ে ঐক্যবদ্ধ জার্মানির জন্য একটা পার্লামেন্ট বা সংবিধান রচনা করেছিল, যে পার্লামেন্ট ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে পরিচিত। প্রাসিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম তিনি হলেন ঐক্যবদ্ধ জার্মানির রাষ্ট্রপ্রধান। চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম অত্যন্ত স্বৈরাচারী, রাজতন্ত্র এবং দৈবসত্ত্ব অধিকারে বিশ্বাসী ছিলেন। তাই তিনি জাতীয়তাবাদীদের দেওয়া ক্ষমতাকে অস্বীকার করলে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট সফল হলো না এবং জার্মানির ঐক্য আন্দোলনের পথ ক্রমান্বয়ে প্রশস্ত হলো, যা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের রূপ নিয়ে বিসমার্কের হাত ধরে ঐক্যবদ্ধতার রূপ লাভ করলো। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন নিঃসন্দেহে আলোচনা করব। সেখানে বিসমার্কের কর্তৃত্ব, বিসমার্কের ভূমিকা, বিসমার্কের যে পদক্ষেপগুলো সেগুলো আমরা আলোচনা করব। তো মোটামুটিভাবে এখানে আমরা যেটুকু বললাম যে জার্মানির ইতিহাসে বেশ কিছু বড় পরিবর্তন এসেছিল, যে পরিবর্তনগুলো ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে লক্ষ্য করা গেছিলো এবং আন্দোলনের চাপে জার্মানির বিভিন্ন রাজ্যের রাজারা উদারনৈতিক সংস্কার করতে বাধ্য হয়েছিলেন। তৃতীয় যে দেশটার কথা আমি বলবো সেটা হচ্ছে ইটালি। অবশ্যই ইটালি এবং জার্মানি দুটো ক্ষেত্রেই কিন্তু অস্ট্রিয়ার প্রাধান্য সুপ্রতিষ্ঠিত ছিল। ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ইটালির বেশ কিছু রাজ্য যেমন ভেনিস, টাস্কানি, পারমা, মডেনা, মিলান, নেপলস, সিসিলি, পোপের রাজ্য, এগুলোতে ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ আছড়ে পড়েছিল। ফলে এই রাজ্যগুলিতে বিপ্লবের আগুন জ্বলে উঠেছিল। ফলে লোমবার্ডি, ভেনিসিয়া, মিলান এই সমস্ত রাজ্য থেকে অস্ট্রিয়া সেনাবাহিনী পাকতাড়ি গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল, বিতাড়িত হয়েছিল অস্ট্রিয়া বাহিনী। পিডমন্ট সার্ডিনিয়ার রাজা চার্লস অ্যালবার্ট তিনি নিজের রাজ্যে উদারনৈতিক শাসন প্রবর্তন করেছেন। ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আর অপরদিকে জোসেফ মাৎসিনির নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল রোমেও। এছাড়াও আমরা বলবো যে ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ ক্রমান্বয়ে আছড়ে পড়ার ফলশ্রুতি হিসাবে সমগ্র ইটালি ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেক্ষেত্রে মাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডি এদের অবদান অবশ্যই উল্লেখযোগ্য ছিল। আমরা এটাও কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে যেখানে ইটালির ঐক্য আন্দোলন আলোচনা করব, সেই ইটালির ঐক্য আন্দোলনে এটা আমরা আবার তোমাদেরকে জানিয়ে দেব। আর এক্ষেত্রে শুধুমাত্র বললাম যে ইটালির রাজ্যগুলিতে ফেব্রুয়ারি বিপ্লবের একটা প্রভাব পড়েছিল, যে প্রভাবে ইটালির বেশ কিছু রাজ্যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু এটুকু কথা এখানে মনে রাখলেও চলবে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের ক্ষেত্রে একটু বলি যে ডেনমার্কে মূলত যে পরিবর্তনটা এসেছিল সেটা হচ্ছে ডেনমার্কের রাজা সপ্তম ফ্রেডারিক সংবিধান সভার অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিলেন, কারণ বিপ্লবীদের চাপে পড়ে তিনি সংবিধান সভার অধিবেশন ডেকেছিলেন যাতে করে একটি উদারনৈতিক সংবিধান প্রবর্তন করা যায়। এটাই ছিল মূল উদ্দেশ্য ডেনমার্কের ক্ষেত্রে। ইউরোপের ইতিহাসে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা।
এরপর আমরা হাঙ্গেরির কথা বলবো, যে ইউরোপের ইতিহাসে যে পরিবর্তনগুলো এসেছিল, ইউরোপের ইতিহাসে আমরা যেটা বলছিলাম ফেব্রুয়ারি বিপ্লবের যে প্রভাব পড়েছিল তা হাঙ্গেরিকেও কিন্তু যুক্ত করেছিল। কারণ হাঙ্গেরি দীর্ঘদিন পর্যন্ত অস্ট্রিয়ার সাম্রাজ্যভুক্ত ছিল। আমরা প্রথমে যখন অস্ট্রিয়ার সাম্রাজ্য পড়িয়েছিলাম তখন সেখানেও আমরা একটু হাঙ্গেরির কথা বলেছিলাম। লুই কসুতের কথা আমরা বলেছিলাম। লুই কসুতের নেতৃত্বে সেখানে হাঙ্গেরির জনগণ, হাঙ্গেরির যারা মানুষ, জাতীয়তাবাদী যারা মানুষ, তারা বিদ্রোহ করতে শুরু করেছিল এবং এই আন্দোলনের ফলে হাঙ্গেরির স্বায়ত্তশাসনের দাবি স্বীকৃত হয়েছিল এবং লুই কসুত, যিনি হাঙ্গেরির মাৎসিনি নামে পরিচিত ছিলেন, তার নেতৃত্বে সেখানে জাতীয়তাবাদী আন্দোলন লক্ষ্য করা গিয়েছিল। তাহলে ইউরোপের বিভিন্ন দেশে অর্থাৎ অস্ট্রিয়া, জার্মানি, ইটালি, ডেনমার্ক এবং হাঙ্গেরির ক্ষেত্রে এই বিপ্লবের যে প্রভাব সেটা আমরা আলোচনা করলাম ক্রমান্বয়ে। তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা ছিল, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, পার্টিকুলার যে বিষয়টা নিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব সেটা ফ্রান্সের অভ্যন্তরে এবং ফ্রান্সের বাইরে কী প্রভাব বিস্তার করেছিল সেটা আমরা মোটামুটিভাবে আলোচনা করেছি। ফ্রান্সের অভ্যন্তরে যে পরিবর্তনগুলো এসেছিল, যে পরিবর্তনগুলো লক্ষ্য করা গেছিল সেটাও আমরা বলেছি, এবং ফ্রান্সের বাইরে ইউরোপের বিভিন্ন দেশের যে প্রভাব পড়েছিল সেটাও আমরা আলোচনা করেছি। আমরা এবার একটু মূল্যায়নে চলে যাব। ছোট্ট করে যে জিনিসগুলো আমরা বলেছি তার ছোট্ট একটা জিস্ট তোমাদের সামনে তুলে ধরবো, যে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে খুব অল্প সময়ে নানান ধরনের প্রগতিশীল পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছিল, যদিও বা বহু ক্ষেত্রে সেই প্রগতিশীল কার্যধারা, সেই প্রগতিশীল গতিধারা বাস্তবায়িত হয়নি। হয়তো সব ক্ষেত্রে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব সম্ভব হয়নি, ফেব্রুয়ারি বিপ্লবের দাবিগুলো সম্ভব হয়নি। এই জন্য একজন বিখ্যাত ঐতিহাসিক গ্রেনভিল তিনি ফেব্রুয়ারি বিপ্লবকে অর্ধ বিপ্লব বলে অভিহিত করেছেন, কারণ ফ্রান্সের ইতিহাসে পূর্ণ পরিবর্তন কিন্তু পরিলক্ষিত হয়নি। আবার ঠিক একইভাবে যেমন ফ্রান্সের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারেনি, তেমনি প্রজাতান্ত্রিক সরকার অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের ফলশ্রুতি হিসাবে ইউরোপের ইতিহাসে, ইউরোপের রাজনীতিতে যে পরিবর্তনগুলো এসেছিল, ইউরোপের ইতিহাসে এর যে প্রভাবগুলো লক্ষ্য করা গেছিলো, এবং সেই প্রভাবগুলো আমরা যদি একযোগে দেখি যে সেটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, শিক্ষা বিস্তার, শ্রমিকদের স্বার্থরক্ষা, এগুলো যেমন আমরা যেটা বলছিলাম যে এগুলো যেমন ফ্রান্সের ইতিহাসে কার্যকরী হয়েছিল, তেমনি বাইরের ইতিহাসেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছিল। যেমন ইটালি জার্মানির ঐক্য সাধিত হয়েছিল, সামন্ততন্ত্রের অবসান ঘটেছিল, রাজতন্ত্রের অবসান ঘটেছিল, সর্বোপরি জনতার বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল, বুদ্ধিজীবীদের নেতৃত্ব সর্বাগ্রে চলে এসেছিল, বুদ্ধিজীবীরা সামনের সারিতে এসে নেতৃত্ব দিতে শুরু করেছিল। এইভাবে দুটো ক্ষেত্রেই অর্থাৎ ফ্রান্সের ক্ষেত্রে যেমন, আবার ইউরোপের ক্ষেত্রেও একইভাবে দুটো ক্ষেত্রেই কিন্তু এই বিপ্লব একটা পরিবর্তন নিয়ে এসেছিল, এবং যে পরিবর্তনটা নিঃসন্দেহে ফ্রান্স এবং ইউরোপের ইতিহাসে কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছিল, যে ইতিবাচক পদক্ষেপ পরবর্তী সময়ে আরও সুন্দর এবং সুচারুরূপে জনগণের কাছে প্রতিভাত হয়েছিল, এবং জনগণ এই বিপ্লবের দ্বারা ফ্রান্স শুধু নয় সমগ্র ইউরোপে তাদের দাবিগুলোকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। এই কারণেই কিন্তু 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়েছিল, বা বিপ্লবের বছর বলা হতো, কারণ 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে সামনে রেখে, এই ফেব্রুয়ারি বিপ্লবের উপর নির্ভর করে ইউরোপের ইতিহাসে বিভিন্ন দেশে নানান ধরনের বিপ্লব লক্ষ্য করা গেছিল। তাহলে আজকের আমার যে আলোচ্য বিষয় ছিল সেটা আমি আলোচনা করলাম, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব। আমরা আশা করছি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝাতে পেরেছি ফ্রান্সের ক্ষেত্রে এর কী পরিবর্তন হয়েছিল, ফ্রান্সের ক্ষেত্রে এটা কি পরিবর্তন বয়ে এনেছিল, আবার ইউরোপের ক্ষেত্রে এটা কি পরিবর্তন বয়ে এনেছিল তা আমরা বলেছি, এবং কতটা সেই পরিবর্তন বাস্তবায়িত হয়েছিল বা কতটা ভবিষ্যতের জন্য মানুষ অগ্রসর হতে শুরু করেছিল, ভবিষ্যতে কি পরিবর্তন বয়ে এনেছিল তাও আমরা কিন্তু আলোচনা করেছি। তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমাদেরকে আমার অসংখ্য ভালোবাসা, স্নেহ জানাই, আর সেই সঙ্গে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।